জানুয়ারির পর একেবারে আগস্ট মাস, একের পর এক ভার্সিটি এক্সাম আসছে আর যাচ্ছে, আর আমি টেনে টুনে 5 নাম্বার তুলে আসছি। আপু ঠিকই বলেছিল, সারাদিন প্রেমের চিন্তায় থাকলে ভার্সিটি জুটবে না। দিনরাত অয়নের চিন্তায় মাথা বনবন করছে, সাথে তো বাবাকে মানানোর চিন্তা আছেই। কোনোভাবে এর থেকে মুক্তি মিলছে না। 5 দিন পর চট্টগ্রাম যাব পরীক্ষা দিতে। জানি এবারেও কোনো লাভ হবে না, তবুও যেতে হবে, কারণ বাবা চায় আমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। ট্রেনের টিকিট পাওয়া গেল, বাবা যাবে আমার সাথে, কিন্তু আজকেই জানা গেল বাবা অফিসের কাজে ঢাকাইয়া থাকতে হবে। অর্থাৎ আমি একা যাব। চট্টগ্রাম মামার বাসায় গিয়ে থাকবো, আর পরদিন সকালে পরীক্ষা দিতে যাব। মামা আমায় স্টেশন থেকে নিয়ে যাবে। বাবা মাকে এসব বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিল। রুমে এসে লাফ দিয়ে খাটে বসলাম। আপু পড়ছিল, আমাকে এমন আচরণ করতে দেখে বলল, সমস্যা কি? টিকিট 2টা, বাট আমি একা। তো মিটিমিটি করে হাসলাম, বললাম, অয়নের এক্সাম শেষ হলো, এখন যদি যেতে বলি তাহলে তো শিওর যাবে। কতদিন দেখা হয় না ওর সাথে, বলো তো। আপু বালিশ নিয়ে আরাম করে বসে বলল, লজ্জা তোর হবে না তাই না? এত জায়গায় পরীক্ষা দিয়ে কোনো মতে 5 নাম্বার তুলিস, এখন আবার পরীক্ষা দিতে যাবি, তাও অয়নকে নিয়ে? আপুর কোলে থাকা বালিশে শুয়ে বললাম, নো টেনশন আপু, এসব কোনো ব্যাপারই না। তো তো আসলে ব্যাপার অয়ন। ন্যাকামি করে বললাম, হ্যাঁ। ঢং যত সব। রাত শেষে সকাল হলো, সারা রাত অয়ন ফোন রিসিভ করেনি। সকালে কল ব্যাক করে বলল, রাতে কল দিয়েছিলে? অভিমান নিয়ে বললাম, কিন্তু তুমি তো সেই বিজি। সরি, বাট কল কেন দিয়েছিলে? অয়নের কথা খাপ ছাড়া লাগলো, যেন কোনো মতে কথা শেষ করতে পারলেই বাঁচে। একটু খারাপ লাগলো, তবুও বললাম, আমি চট্টগ্রাম যাব, বাবার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে না। তুমি কি যাবে আমার সাথে? অয়নের উত্তর না পেয়ে বললাম, কি হলো, যাবে কিনা বলো না। না রে, আমি একটু ব্যস্ত আছি। কিসের এত ব্যস্ততা? অয়ন ধমকে সুরে বলল, ব্যস্ত মানে ব্যস্ত থাকবো, আর তাছাড়া পরীক্ষা দিতে যাচ্ছিস, ভালো করে পরীক্ষা দে। বেস্ট অফ লাক। ধমক খেয়ে কল কেটে দিলাম। এতটা বাজে ব্যবহার কেন করলো অয়ন? ওর এইটুকু আচরণ আমায় কষ্ট দিতে থাকলো। কয়েকবার কল দিলেও আর রিসিভ করলাম না, বরং ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। কোনো রকমে কেটে গেল দিনগুলো। চট্টগ্রাম যাব আজ, বাবা আমায় ট্রেনে উঠিয়ে দিতে যাবে। ভোর ভোর উঠে রেডি হয়ে গেলাম। আপু নাস্তা খাওয়াতে এসে বলল, অয়ন ভাই যাবে? না। হুট করে বলা কথাটা আপু চমকে তাকালো, তারপর রুটি ছিঁড়ে মুখে তুলে দিতে দিতে বলল, ওকে, সাবধানে থাকিস, অপরিচিত কারোর সাথে কথাই বলিস না। তোর তো আবার সব কিছুতে অতিরিক্ত ইন্টারেস্ট। কিছু বললাম না, চুপচাপ খেয়ে ব্যাগ নিয়ে চলে গেলাম বাবার কাছে। পেছন ফিরে দেখলাম আপু নিষ্পলক চোখে তাকিয়ে আছে। সকাল 7টার ট্রেন, 6:30টায় পৌঁছে গেলাম কমলাপুরে। বাবা আমাকে বুঝিয়ে সুঝিয়ে দিল। এর মধ্যে ট্রেন চলে আসলো। বাবা আমাকে সিট খুঁজে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। জানালা দিয়ে বললেন, পাশের সিটে ব্যাগ রেখে দাও, কাউকে বসতে দিবে না। টিকটকে ঠিক মতো টিকিট দেখাবে। জি। তোমার মামা স্টেশনে থাকবে, খোঁজে না পেলে কল দিও, আর পৌঁছে আমাকে অবশ্যই জানাবে। জি ঠিক আছে। বাবা একটু দূরে গিয়ে দাঁড়ালো। আমি এখনো ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে আছি। এখনো মনে হচ্ছে অয়ন আসবে, কিন্তু আমার চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে অয়ন আসলো না। বাবা একটু জোরে বললেন, এইভাবে মাথা বের করো না আম্মু, ঠিক হয়ে বসো। আমি সিটে হেলান দিয়ে বসে হাত নেড়ে বাবাকে বিদায় জানালাম। ইঞ্জিনের ধাক্কা লাগলো, সিটি বেজে উঠলো। ট্রেন চলতে শুরু করলো। আপন গতিতে পেছনে ফেলে আসতে লাগলো প্ল্যাটফর্মকে। আমি বাইরে তাকিয়ে আছি। দুপাশে ছোট ছোট কুঠুরির মতো ঘরগুলোতে নাকি মানুষ থাকে। বাবা বলেছিল আমাকে এই কথা। কি করে থাকে এখানে? আমাদের এই ট্রেনের বগিটাও তো ওই ঘরগুলো থেকে বড়। সত্যি, মানুষ কত কষ্ট পায়, আর আমরা শুধু আমাদের কষ্টটাকেই প্রাধান্য দিই। সেদিনের ধমকের পর অয়নের সাথে আর কোনো কথাই বলিনি। অয়ন হয়তো কোনো সমস্যায় ছিল, তাই ওরকম ভাবে বলেছে। আমিও তো আর সমস্যাটা বুঝিনি তার। আমার তো বোঝা উচিত ছিল। এসব চিন্তা ভাবনার মধ্যে ট্রেন এসে পৌঁছলো এয়ারপোর্টে। ট্রেন থামলো। বেশ কিছু মানুষ উঠছে। এবারেও আমি বাইরে তাকিয়ে আছি, কিন্তু এবারে আর অয়নের আসার অপেক্ষা করছি না আমি, কারণ সে তো আমার ট্রেনের নাম বা সময় কোনোটাই জানে না। ফোন বাজছে, বের করে দেখি মানহা কল দিয়েছে। রিসিভ করলাম। কি রে? এভাবে কথা বলছিস কেন? কোথায় তুই? ট্রেনে আছি। চিটাগাং যাচ্ছিস? হুম। অল দ্য বেস্ট। বাই দ্য ওয়ে অয়ন ভাই? মানহার কথার মাঝে ধমক দিয়ে বললাম, আসেনি। সে আমাকে বকা দিয়েছিল, কিন্তু আসেনি। একবার তো দেখা করতে পারতো। আচ্ছা বাদ দি দোস্ত, মন খারাপ করিস না। কল রাখ বলে নিজেই কলটা কেটে দিলাম। কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে, শুধু অয়নের কণ্ঠ শুনতে ইচ্ছে করছে।
পাশ থেকে চিপসের প্যাকেটের শব্দ পেলাম। পাশের খালি সিটে রাখা আমার ব্যাগটা আমার উপর কেউ ছুঁড়ে মারলো। রেগে বললাম, 2 সিটের টিকিট আছে। বাট ইটস মাইন। অয়ন বসতে বসতে কথাটা অবলীলায় বলে দিল। অবাকের ঠিক কোন পর্যায়ে আছি আমি নিজেও জানি না। মনের অজান্তেই আমার আদরের মস্তিষ্ক আমার ঠোঁটজোড়া ফাঁকা করে দিয়েছে। ঠোঁট দুটো অনবরত পিটপিট করছে, চোখ দুটো। আর আমার থুতনিতে হাত দিয়ে মুখ বন্ধ করে বলল, আমি সুন্দর, যথেষ্ট হ্যান্ডসাম, তা আমি জানি। এভাবে হাঁ করে তাকানোর কিছু নাই। অভিমানের রেশটুকু আবারও টেনে এনে অন্যদিকে তাকিয়ে বললাম, কথা বলবো না আমি তোমার সাথে। অয়ন চিপসের প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সেদিন যাব বললে তো সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। চিপস নিয়ে মুখে দেওয়ার সময় খেয়াল গেল অয়নের হাতের দিকে। সাদা মোটা ব্যান্ডেজটা এতক্ষণ কিভাবে আমার চোখে এড়িয়ে গেল। অয়নের হাতটা ধরে বললাম, কি হয়েছে এখানে? কেটে গেছে। সিটে হেলান দিয়ে তার হাতের দিকে তাকিয়ে আছি। বাম হাতের তালু থেকে কবজি পুরোটাই ব্যান্ডেজে পেঁচানো। প্রেমিকার জন্য হাত কাটার যুগ কি এখনো আছে? অয়ন হো হো করে হেসে উঠল, বলল, আরে আমার কিউট প্রেমিকা, আপনার জন্য আমি হাত কাটি নাই, এটা অ্যাক্সিডেন্টলি কেটে গেছে। কপাল কুঁচকে বললাম, একদম হাসবে না, কি করে কাটলো বলো? বাসায় গিয়েছিলাম, ওখানে একটু কেটেছে। 2 হাতে অয়নের হাত ধরে বললাম, এটা একটু বুঝি। আর বাসায় যাওয়ার সাথে হাত কাটার কি সম্পর্ক? অয়ন হাত সরিয়ে বলল। বাদ দে, এটা খা। অয়নের কথায় পাত্তা না দিয়ে ওর হাত টেনে কাঁধে মাথা রেখে বললাম, ফাইনাল এক্সাম তো শেষ তোমার, তো এখন কি ভাবলে? এখন চিল করব কয়েকদিন। মাথা তুলে রাগে সুরে বললাম, আগে জবটা নাও, তারপর চিল কাক বক যা খুশি করো। অয়ন বাইরের দিকে তাকিয়ে রইল, চেহারা একটু চিন্তা ভাব দেখলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে বলল, জব নিব। কি ভাবছো তুমি? কি নিয়ে চিন্তিত? অয়ন হাসলো, তারপর বলল, বাসায় একটু সমস্যা হয়েছে, তাই চিন্তায় আছি। বাসায় সমস্যা? আবার বাসায় গিয়ে হাত কেটেছে, আসলে হয়েছেটা কি? অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তনুশ্রী আমার জীবনে অনেক সমস্যা না চাইতেও চলে আসে। পারিবারিক সম্পর্ক সারা জীবন একরকম থাকে না, এসব তুই বুঝবি না। অয়ন কথাটা বলতে চাইছে না। অয়নের বুকে হাত দিয়ে কাঁধে মাথা রেখে বললাম, প্লিজ এইভাবে মন খারাপ করে থেকো না। ব্যাপার না। প্রায় 5 ঘন্টা পর চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছালাম। সারা রাস্তা অয়ন বেশ চুপচাপ রইল। এতদিন পর দেখা হলো, অথচ ও কথাই বলছে না। আনমনে বাইরে চেয়ে থাকে আর আমি কথা বলে হ্যাঁ উত্তর দেয়। ওর অবস্থা দেখে মনে হলো ও আমাকে কিছু বলতে চায়। কয়েকবার জিজ্ঞেস করলেও তেমন কিছুই বললো না। আবার আমার দিকে তাকিয়ে থাকে অপলক, যেন কিছু বলবে, কিন্তু তবুও বললো না। ট্রেন থেকে নেমে অয়নকে বললাম, আমাকে নিতে মামা আসবে, তুমি কোথায় থাকবে? অয়ন আশেপাশে দেখতে দেখতে বলল, যেখানেই থাকি, তোর সাথে আর না। মানে? নিচু হয়ে বলল, মানে? ওরে মানে ম্যাডাম, ইজ্জত শেষ করে আবার জিজ্ঞাসা করা মানে কি? কিছু না বলে সামনে এগিয়ে গেলাম। মামাকে খুঁজে পেতে বেশ কষ্ট হলো। কল করলাম এবং একসময় পেয়েও গেলাম। মামার সাথে কথা বলার সময় পেছনে ফিরে আর অয়নকে দেখতে পেলাম না। কি হয়েছে অয়নের জানার জন্য মনটা আকুপাকু করতে থাকে। বড়সড় কিছু একটা হয়েছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু হয়েছেটা কি? পরীক্ষার চিন্তা চলে গেল আমার মস্তিষ্ক থেকে। শুধু পড়ে রইল অয়ন। না তাকে দেখছি আর না তার অবস্থাটা বুঝতে পারছি। মামার বাসায় গিয়ে সকলের সাথে কুশল বিনিময় হলো, শুধুমাত্র আমার মামা তখন আয়েশা ছাড়া। সে নাকি টিউশনে গেছে। বিকালে নাস্তা সেরে গেস্ট রুমে চলে আসলাম। আসার পর বাসায় কল দেওয়া হয়নি। বাবাকে জানানো হলেও আম্মু বা আপুকে কল তো দেইনি। আম্মু নাম্বারে কল দিলাম। হ্যালো আম্মু। হ্যাঁ, পৌঁছে গেছো। একা একা ভয় পেয়েছো? একা কোথায়, সাথে তো। বলেই থেমে গেলাম। আম্মু ওপাশ থেকে বলল, সাথে কে ছিল? থতমত খেয়ে বললাম, মানে পুরো বগিতে অনেক মানুষ ছিল তো। আম্মু হেসে বলল, আচ্ছা, তোমার মামানিকে দাও তো। একদম না, তোমরা কথা বলা শুরু করলে চার্জ শেষ হয়ে যাবে আমার ফোনের। মামানির নম্বরে কল দাও, আমি পড়বো। বলেই কল কেটে দিলাম। তারপর কল দিলাম মানহার কাছে। বেচারি নির্ঘাত আমায় নিয়ে চিন্তা করছে। হ্যালো তনুমনু, পৌঁছে গেছিস? মানহার কথা জবাব না দিয়ে বললাম, অয়ন এসেছিল। সত্যি? হুম। কি হয়েছিল? কি হয়েছিল বল না। প্রেমিক এলো আমার, আর এক্সাইটমেন্ট আমার বেস্টির। ঝাড়ি দিয়ে বলি, এই চুপ, ফোনে এসব বলা যাবে না, ঢাকায় এসে বলবো। গেল আমার ঘুম হারাম হয়ে। কেন? মানহা নিচু স্বরে বলল, ট্রেনে দুজন পাশাপাশি সিটে বসে 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 গান গেয়েছি, ভাগ বিলাই। সে তুমি গান গাও আর নাচো, তা তো সব অয়নের জন্যই। ধুর রাখতো ফাজিল। আরে শোন,
মানহার কথার মাঝে কল কেটে দিই। এই মেয়ের মুখ আমার থেকেও বেশি লাগামহীন, একবার খুলে বন্ধ হতে সময় নেয়। বই খুলে বসেছি, মাত্রই অয়নের কল এলো। নাম্বারটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রিসিভ করলাম। অয়ন, কোথায় গিয়েছিলে? ওমা, কোনো ভূমিকা ছাড়াই সোজা রচনায় চলে গেলি যে? হেয়ালি কথায় রাগ উঠল আমার। অয়ন, কোথায় গিয়েছিলে সেটা বলো। কোথায় যাব? তোর পেছনেই ছিলাম, মামার সামনে আসলাম না আর কি। ও, বাসা গিয়েছিস? হঠাৎ কিছু মনে হয় বললাম। এখন কোথায় আছো? রাতে থাকবে কোথায়? বন্ধুর সাথে মেসে থাকবো। সমস্যা হবে না? এক রাতেরই তো ব্যাপার। অয়নের কথা খারাপ লাগতে শুরু করলো। আমার কথায় এখানে এসে পুরো একটা রাত ও কষ্টে থাকবে। মেসের পরিবেশ তো আমি জানি, শুধু শুধু মানুষটাকে কষ্ট দিই আমি। তনুশ্রী, জি। কাল তো ফিরে যাবে? পরীক্ষা দুপুরে, আর বাবা রাতের টিকিট কেটেছে। ভার্সিটির বাইরে পেয়ে যাবে আমাকে, এখন পড়তে বস। অয়নের কথার জবাব না দিয়ে প্রসঙ্গ পাল্টে বললাম, আমার জন্য শুধু শুধুই কষ্ট করবে তুমি, তোমার আসা উচিত হয়নি। অয়ন চুপ করে রইল। আমি আবারও বললাম, হাত কেটেছে কিভাবে? বলে না যে? বাসায় কি কিছু হয়েছে? বলো না কেন? তুমি কেন এমন করো? আমি ঠিক আছি, তুই পড়ায় ফোকাস কর। অয়ন কল কেটে দিল। যতই ফোকাস করতে বলুক, আসলে কি মনোযোগ আসে নাকি? আসতে পারে। এমন সময় আমার মামাতো বোন আয়েশা এসে দরজায় দাঁড়িয়ে আমায় ডাকলো। তন্নি, কেমন আছো? চমকে উঠে তাকিয়ে বললাম, এই তো আপু, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আপু এসে আমার পাশে বসে বলল, পড়াশোনা কেমন চলছে? ব্যঙ্গ সুরে বললাম, পড়াশোনা কেমন যাচ্ছে তা তো পরীক্ষার রেজাল্টই বলছে। আয়েশা আপু আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, আরে এসব কোনো ব্যাপারই না। কত পরীক্ষা জীবনে দিবা, ভার্সিটি কি লাইফ সলিড করবে নাকি? আশেপাশে ভালো মানুষ থাকলে আর নিজেকে ভালো থাকলে জীবন সলিড হবে। বুঝলাম। আপু আমার সান্ত্বনা দিচ্ছে। কিছু না বলে মুচকি হাসলাম। পরদিন দুপুর 3টায় পরীক্ষা হলো। পরীক্ষা শেষে বের হতে হতে 4:30 বেজে গেছে। হলের বাইরে মামা দাঁড়িয়ে আছে। আমি এসে পাশে দাঁড়াতেই বলল, মামনি চলো আইসক্রিম খাও। ওকে। এমন প্রস্তাব ফিরায় কোন বোকায়? আইসক্রিম খাচ্ছি আর আশেপাশে তাকাচ্ছি। অয়নের ছিটে ফোটাও নেই। এত এত মানুষের মাঝে আমায় খুঁজবে কিভাবে, আর পাবেই বা কিভাবে? কাটা পাহাড়ের রাস্তায় মানুষ আর মানুষ, মনে হচ্ছে পুরো দেশের মানুষ এখানে এসে জুটেছে। একটা পাবলিকের সিটের জন্য এত হইহুল্লোড় করতে কেন হবে বুঝি না আমি। একটা সুবিধা হলো, কষ্ট করে আর হাঁটা লাগে না, মানুষের ধাক্কায় এমনিই সামনে চলে যাই। মামা আমার ডান কাঁধে ধরে সোজা হাঁটছে। ওনার আরেক হাত আমার পরীক্ষার ফাইল। হঠাৎ বাঁ হাতে কারো স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি অয়ন মাস্ক পরে মুখ ঢেকে রেখেছে। আমি হাসি দিতেই বলল, লুকিং কিউট। বলে আর থামলো না, দ্রুত পায়ে মানুষের ভিড় কাটিয়ে সামনে চলে গেল। কিউট? আমার কিউট লাগছে? কি সব বলে সে? পরীক্ষা দিয়ে ঘেমে নিয়ে একাশার অবস্থা আমার। মেয়েটা নাকি কিউট? এত মানুষের ভিড়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেখানে আমাকে তার কিউট লাগছে? বাসায় এসে নাস্তা সেরে রেডি হয়ে নিলাম। এর মধ্যে অয়নের মেসেজ আসলো। আমি স্টেশনে আছি। বের হওয়ার আগে আপুকে কল দিলাম। পরীক্ষা কেমন হলো? রাখো তো পরীক্ষা, ও কখনোই ভালো হবে না। অয়ন আমার সাথে এসেছিল, এখন আবার সাথেই যাবে। তো তো আর কি, আমি খুব খুশি। বাসায় এসে সব বলবো তোমায়। আপু বিরক্ত প্রকাশ করে বলল, তোর প্রেমের কাহিনী শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। আর শুন, আব্বু তোকে নিতে কামরাপুর যাবে, সাবধানে আসিস। ওকে। ফোন রেখে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। মামা আমার সাথে স্টেশন পর্যন্ত আসলো। সিএনজি ভাড়া দেওয়ার সময়টুকুই আশেপাশে দেখার সুযোগ হলো। অয়নকে না দেখলেও আমি শিওর যে অয়ন আছে, আমার কাছাকাছি আছে। সে আর যাই হোক না কেন আমায় একা ছাড়বে না। ট্রেনে বসে মামাকে বিদায় জানিয়ে বাসায় যাওয়ার প্রস্তাব দিলাম। মামা সুন্দর করে জানালো, তানিয়ার বিয়ে তো কয়দিন পরই, তখন আসবো ইনশাআল্লাহ। অফিসে কাজ থাকায় ট্রেন ছাড়ার আগেই মামা চলে গেলেন। আমি গালে হাত দিয়ে বসে আছি। অয়ন দ্রুত এসে আমার ব্যাগটা হাতে তুলে নিতে নিতে বলল, জলদি চল, ট্রেন ছেড়ে দেবে। কোথায় যাব? কথা বলার টাইম নেই, চল। অয়ন নেমে গেল। আমি অবাকের মগ ডালে উঠে তাকে অনুসরণ করছি। আজকে বাসায় না গেলে বাবা আবারও তুলকালাম করবে। অয়ন বুঝতে পারছে না কেন এই কথাটা। বেশ কয়েকবার ডাকলেও পেছনে তাকানো ছাড়া আর কিছুই বলল না। যাক, শেষমেশ সে ট্রেনে তো উঠলো। কিন্তু এটা তো কেবিনের টিকিট তো নেই। তবে এখানে কেন আনলো? একটা কেবিনে গিয়ে অয়ন ব্যাগ রেখে সিটে বসে পড়লো। আমি দরজার কাছে দাঁড়িয়ে বললাম, অয়ন টিকিট তো নেই। অয়ন তাকাতে আবারও বললাম, যদি ভাগায় দেয়? সে হুট করে হাসতে হাসতে বলল, ভাগালে ভাগবি, এখন বস। গিয়ে ওর পাশে বসতে বসতে বললাম, চলো না আমাদের ওই ক্লাসে ফিরে যাই। কোন ক্লাসে যাবি, নার্সারি নাকি কেজি? ব্যাড জোক।
অয়ন হাসতে থাকে। আমি মুখ বাঁকিয়ে কিছুক্ষণ বাইরে চেয়ে রইলাম। ট্রেন চলতে শুরু করলেই আমি অয়নের হাত ধরে ছটফট করতে করতে বলি, অয়ন অয়ন, মান সম্মান থাকতে চলো না প্লিজ। অয়ন আমাকে ধরে বসিয়ে বলল, টিকিট আছে আমার কাছে, পুরো কেবিনে টিকিট আছে। কোথা থেকে আসলো? অনলাইন বুক করেছি। রাতারাতি? আমার মাথায় একটা হালকা করে চাটি দিয়ে বলল, রাতারাতি হবে কেন? যেদিন যাওয়ার অফার করেছিলি ওই দিন বুক করেছি। এত টাকা? নো প্রবলেম। এবারে মনটা একটু হালকা হলো। সিটে হেলান দিয়ে আরাম করে বসলাম। পরক্ষণেই লাফিয়ে উঠে বললাম, কাল কিভাবে ট্রেনের নাম জানলে? আমাকে এক হাতে কাছে টেনে নিয়ে অয়ন বলল, তানিমা বলেছে। মানে আপু সবটা জানে? হুম। বলে আমার মাথায় একটা চুম্বন করলো। আপু সবটা জানে, তবু আজ বললো আমার প্রেম কাহিনী নিয়ে তার নাকি কোনো ইন্টারেস্ট নেই। আমার তো মনে হয় প্রেম আমার আর মিলিয়ে দেয়ার দায়িত্ব হচ্ছে আপু। তাকে কেউ এই দায়িত্ব দেয়নি, সে নিজেই নিয়ে নিয়েছে। হঠাৎ উঠে এসে বসে বললাম, অয়ন বললে না তো বাসায় কি হয়েছিল? অয়ন সরে গিয়ে আমার মুখোমুখি থাকা সিটে বসে বাইরে চেয়ে রইল। আমি এখনো তার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর সে সামনে ঝুঁকে বলল, বড় কাকার সাথে আব্বুর অনেক ঝগড়া হয়েছে। অবাক হয়ে গেলাম। আনোয়ার আঙ্কেল কথাবার্তা খুব কম বলে, আর উনি ঝগড়া করেছেন মানে সিরিয়াস কোনো ঘটনা। অয়ন আবারও বলল, ছোট কাকা জার্মানি থেকে আসবেন আগামী মাসে। ছোট কাকিমা আমাদের বাসায় এসেছে। কাকা এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় যাবে। এটা নিয়ে বড় কাকার তুমুল কাণ্ড। এখানে ঝগড়ার কি আছে? এমন ছোট একটা বিষয়ে পারিবারিক ঝামেলা কিভাবে হতে পারে বুঝতে পারছি না। এ আবার কেমন মানুষ? অয়ন সোজা হয়ে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বড় কাকা মানুষটা অদ্ভুত। সব কথায় একটা না একটা প্যাচ ধরবেই। উনি ঠিক কী চান তা উনি নিজেও হয়তো জানেন না। মাঝে মাঝে মনে হয় উনি হয়তো পাগল। অয়ন একটু থেমে তারপর জানালা দিয়ে বাইরে ইশারা করে বলল, ওই পাহাড়ে বেড়াতে এসেছিলাম আমি। অনেক সুন্দর জায়গা। আমি বাইরে তাকালাম। সবুজ মাঠ পেরিয়ে সবুজ পাহাড়, গাছপালা আর ঘাসে ঢেকে থাকা পাহাড়গুলো রাতের অন্ধকারে রহস্যের সাজে মেতেছে। অয়নের দিকে তাকাতেই দেখি হাতের ব্যান্ডেজটা খুলছে। গভীর একটা ক্ষত সেখানে। অয়নের পাশে গিয়ে বসে হাতটা ধরে বললাম, ডক্টর দেখাইছো? সেলাই লাগছে। এই কাটা হাতটা আমার গালে রাখলো অয়ন। ভয়ে কষ্টে কান্না করে দিলাম আমি। অয়ন হেসে বলল, বড় হতে পারলি না আর এখনো? এইটুকুতে কেউ কাঁদে নাকি? কি করে হলো এটা? কাচের ভাঙা বোতল দিয়ে আব্বুকে মারতে এসেছিল বড় কাকা। আমি বাধা দিতে গিয়েছিলাম, আমার হাতে এসে পড়েছে। এখনো আশ্চর্য লাগছে আমার। লোকটা কি আসলেও পাগল নাকি যে এমন করেছে? অয়ন এত ছোট কারণে এমন কেন করলেন উনি? উনি এমনই, সবকিছুকে নিজের মন মতো বানিয়ে ফেলে। ছোট কাকা আমাদের বাসায় আসবে, আর উনি বললেন ওনার বাসা ঢাকায়, তাও এখানে কেন যাবে না? ছোট কাকাকে ব্লেম করলো আর আব্বুকে বললো আব্বু নাকি ছোট কাকার ব্রেন ওয়াশ করছে। আরে উনি চায় না ছোট কাকার সাথে আব্বুর সম্পর্ক ভালো থাকুক। আব্বুকে আগে থেকে হিংসা করেন উনি। কেন হিংসা করেন? অয়ন সোজা হয়ে বসে বলে, বাবা সরকারি চাকরি পেয়েছে আর উনি পায়নি। বাবার ব্যবসার উন্নতি হয়েছে ওনার হয়নি। এইসব নিয়ে পাগলামি করছে। অনেক আগে থেকে উনি ছোট বিষয়কে বড় করে সংসারে তা নিয়ে অশান্তি সৃষ্টি করেন। অয়ন একটু দীর্ঘশ্বাস ফেলল। ঘটনা হয়তো আরো আছে, হিংসার হয়তো দীর্ঘ কারণ আছে। পুরোটা আমায় বলা সম্ভব না, অথবা বোঝানো হয়তো সম্ভব না। অয়নের হাতটাতে স্পর্শ করতেই অয়ন আমার হাতে হাত রেখে বলল, আরে ভাবিস না এসব নিয়ে। পৃথিবীর সব মানুষ একরকম হয় নাকি? কোনো কারণ ছাড়াই কিছু মানুষ উল্টাপাল্টা কাজ করে। ওভার থিঙ্কিং শুধু টিনেজারদের নয়, বড়দের ক্ষেত্রেও এটা সমস্যা। অয়নের হাতটার দিকে এখনো তাকিয়ে আছি। হয়তো হাতটা নাড়াচাড়া করাই নিষেধ। ওর কাঁধে মাথা রেখে বললাম, হাত নাড়াচাড়া করতে নিষেধ করেছে? অয়নের হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। অয়ন হেসে অন্য হাতে আমায় জড়িয়ে ধরলো। আমার চোখ বন্ধ হয়ে আসলো। কালকের পুরো জার্নি, আমার আজকের এক্সাম, আর এখন আবার ঢাকা যাওয়া, সবটা মিলিয়ে আমার মস্তিষ্ক চিন্তা শূন্য হয়ে আছে। অনেক ক্লান্ত আমি। ঘুম ভাঙতেই অনুভব করলাম আমি শুয়ে আছি। নড়ে চড়ে উঠতে নিলে অয়ন আমায় ধরে বলল, আরে পড়ে যাবি তো। মাথা তুলে দেখি সিটে শুয়ে অয়নের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমি। উঠতে নিলেই অয়ন বলল, বাসা এখন অনেক দূরে, নিশ্চিন্তে ঘুমা। ঘুম চোখে নাকি সরে বললাম, কোথায় আছি? কুমিল্লার কাছাকাছি। ও। আবারও শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো বাসা থেকে কেউ কল দিল না। লাফিয়ে উঠে বসে বললাম, আমার ফোন কোথায়? অয়ন ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। ব্যাগ ঘেটে ঘুটে ফোন বের করে দেখি আপুর নাম্বার থেকে 6টা মিসড কল দেখাচ্ছে। অয়নের দিকে তাকিয়ে বললাম, কল রিসিভ করো নাই কেন? আমি অন্য মানুষের ফোনে হাত দিই না। আর তাছাড়া তানিমা আমাকে কল দিয়েছিল, কথা বলেছি। বাবা কল দিয়েছিল? না,
তানিমা ম্যানেজ করে দিয়েছে। যাক, বাঁচলাম। হাফ ছেড়ে বাঁচলাম আমি। ফোনটা হাতে রেখে ফ্রেশ হয়ে আসলাম। মুখে পানি দিতেই খুব অনেকটাই কেটে গেল। আবারও এসে আগের জায়গায় বসে জানালাটা খুলে দিলাম। অয়ন জানালা বন্ধ করে বলল, রাতে এভাবে জানালা খুলতে হয় না। খুলে কি হবে? শিম্পাঞ্জি এসে তোকে খপাত করে ধরবে। বলেই আমার মুখের সামনে এসে হাত নাড়লো। আমি চমকে উঠে হাসলাম। অয়ন হেসে একটা প্যাকেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে। প্যাকেট খুলে বিরিয়ানি দেখে রেগে বললাম, এই রাতে কেউ বিরিয়ানি খায়? আমার ওজন বেড়ে গেলে কি হবে? অয়ন আপন মনে নিজের ভাগ পেটে ঠুসতে আছে, যেন আমার কথা তার কানেই জানি। কপাল কুঁচকে তাকিয়ে আছি। হঠাৎ অয়ন হেসে বলল, তোর ওজন এমনিতেই অনেক বেশি, খেলেও কমবে না আর না খেলেও কমবে না। সো ওজন টোজন কমানো ছেড়ে খেয়ে নে। আমি রেগে তাকিয়ে আছি। অয়ন চামচ দিয়ে এক ভাগ আমার মুখের কাছে ধরে বলল, রেগে কোনো লাভ নাই, আমার মুখ দিয়ে সব কথা বহুত বের হবে। যেমন মানুষ তেমন তার মুখ। বলেই খাবার খেতে লাগলাম আর অয়ন আমায় খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষে অয়ন ফোন দেখতে দেখতে বলল, তানিমার তো বিয়ে ঠিক হয়ে গেল, তাও ইত্তা ভাইয়ার খালাতো ভাইয়ের সাথে। রুম্মান ভাইকে কেমন লাগলো তানিমার? ভালোই লাগলো মনে হলো। তানিমা বলেন কিছু? তেমন কিছু বলেনি। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে বলে উঠলাম, ইত্তাচা ভাইয়া তোমার চাচাতো ভাই? বড় চাচার ছেলে। তোমার ওই পাগলা বড় চাচার? বলে মুখে হাত দিলাম, আবার মাথা নেড়ে বুঝালাম না বুঝালাম। অয়ন হো হো করে হেসে বলল, সামনে গিয়ে বলিস মায়ের খাবি। আচ্ছা দেখা যাবে। অয়নের ফোনে একটা গান বেজে উঠল, অপর্ণা নও তুমি, তুমিই সম্পূর্ণ। আমি মুচকে হেসে বললাম, কার গান এটা? ইত্তাচা গাইছে, ও নিজেই লিখেছে। ওয়াও, ট্যালেন্টেড না, মাল্টি ট্যালেন্টেড। অয়ন হাসলো। আমি ব্যাগ থেকে কসমেটিক্স বের করে সামনে টেবিলে রেখে বললাম, আমি এখন মেকআপ করবো, কথা বলো না। অয়ন গালে হাত দিয়ে বসে বলল, এই শুরু হয়েছে আলগা ঢং। কিসের আলগা ঢং? আমি মেকআপ করব, তারপর আমার ছবি তুলে দিবা। সে ভ্রু উঁচিয়ে বলল, জো হুকুম মেরি রানী। আমি মেকআপ শুরু করার আগেই অয়ন সবকিছু নিজের কাছে নিয়ে বলল, চোখ বন্ধ করে বসে থাক, আমি সাজিয়ে দিচ্ছি। প্রতিবাদ করলাম না। সে নিজে সাজিয়ে দিচ্ছে আমায়। কি কি দিচ্ছে জানি না, জানতেও চাই না, শুধু জানি অয়ন সাজাচ্ছে আমায়। অয়নের ফোনে এখনো বেজে যাচ্ছে ওই গানটা, পৃথিবী জাগ জেনে আমি পড়েছি প্রেমে। মেকআপ শেষে আমার গালে আঙুল দিয়ে খোঁচা দিল। আমি বললাম, কি হলো? আপনার সাজুনি শেষ। আয়না দাও, দেখবো আমি। খারাপ হলে খবর আছে কিন্তু। আর ভালো হলে? একটু ভেবে বললাম, ভালো হলে জানি না, তুমি যা বলবে তাই। অয়ন আয়নায় এগিয়ে দিল। আমি নিজেকে দেখছি। একটা ছেলে এত সুন্দর করে কিভাবে সাজাতে পারে? ওকে রাগানোর জন্য বললাম, পার্লারে কাজ করতে নাকি? আমার কথা সে হাসলো, রাগলো না কোনো। বলল, আরে না, অথইকে সাজানো লাগতো তো, তাই অনেক কিছুই শিখে গেছি। কি জানি আর কাকে কাকে কোথায় সাজিয়েছো? মানে? চোখ কুচকে গেল তার। আমি হেসে বললাম, মানে হলো তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড ছিল। ওদেরকে আমার সাজানো লাগবে না, ওরা নিজেরাই বহুত পণ্ডিত ছিল। ও ভ্রু উঁচিয়ে ব্যঙ্গ সুরে বললাম, ও ওরা। অয়ন হেসে উঠে মাথা নাড়লো, সাথে নড়ে উঠলো ওর ঘন চুল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম আমি। এভাবে তাকিয়ে থাকলে আমি অন্ধ হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। অয়ন হাসি থামিয়ে তাড়া দিয়ে বলল, ছবি না তুলবি? রেডি হ। ছবি তোলা আর খুনসুটিতেই চলে আসলাম এয়ারপোর্টে কাছাকাছি। এই খুনসুটির সময়গুলো লেখার ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে কখনোই সম্ভব না। তবে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে রয়ে গেল এই ট্রেনের কেবিনে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। ঘড়ি জানান দিচ্ছে এখন রাতে শেষ প্রহর চলছে। আমি ক্লান্ত হয়ে বসে আছি। প্রায় সারা রাত জেগে থাকার কারণে এখন ঘুমে চোখ খুলে রাখাই দুষ্কর। অয়ন সবকিছু গুছিয়ে নিতে নিতে বলল, সব ঠিক আছে কিনা দেখে নে। ঠিক আছে। আরে একটু দেখে নিলে কি হয়? রেগে গিয়ে বললাম, পারবো না, আমি ভালো লাগছে না। আচ্ছা, লাগবে না। ট্রেন বোধহয় কমলাপুরের কাছাকাছি চলে আসলো। অয়ন আমাকে বলল, এখন কি বাসায় যাবি নাকি এখানেই থাকবি? বাইরে তাকালাম। বাড়িটা অন্ধকার, তার অর্থ এখনো কমলাপুর আসেনি। অয়নের দিকে তাকিয়ে বললাম, চলন্ত ট্রেন থেকে লাফাবে নাকি? হ্যাঁ আয়, তোকে নিয়ে লাফাবো। বলেই অয়ন দরজা খুলে বেরিয়ে গেল। অগত্যা আমিও বেরিয়ে আসলাম। চুপচাপ অয়নের পিছু পিছু চলছি। ট্রেন থামলো। অয়ন আমাকে নামিয়ে দিয়ে নিজে ভিড়ের মধ্যে যেন হারিয়ে গেল। আমিও ভিড়ের মধ্যে বেশ বেকায়দায় পড়লাম। এমন সময় কোথা থেকে যেন বাবা এসে আমার হাত ধরে টেনে একটু দূরে নিয়ে গেল। একটু দূরে অয়নকে দেখলাম হাত নেড়ে বিদায় জানাতে। বাবা আমাকে বললেন, ভিড়ের মধ্যে এইভাবে ঘুরতেছিলে কেন? সরি। আচ্ছা বাসায় চলো, এমনিতেই অনেক রাত হয়ে গেছে।
হাঁটতে হাঁটতে বললাম, রাত না বলে ভোর বলাই তো ভালো। বাবা হেসে দিল, তারপর বলল, তোমাকে দূরে পাঠাতে পারবো না। আমি ভেবেছিলাম আমি সাথে থাকবো, তাই রাতের টিকিট নিয়েছিলাম। একা আসছো, আমার যে কি অবস্থা হয়েছিল চিন্তায়, তা তো কেবল আল্লাহই জানে। সিএনজি করে বাসায় আসলাম। পুরা রাস্তা বাবার কাঁধে মাথা রেখে ঝিমাতে ঝিমাতে আসলাম। বাসায় এসে আপু আর আম্মু কি কি বলছে কিছু বোধহয় আমার কানে যায়নি। আর ফ্রেশ হয়ে কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। এর মধ্যে আম্মু এসে জোর করে খাবার খাইয়ে দিল। কি খেলাম জানিই না। এমন ঘুম, চোখে কেউ বিষ খাওয়ালেও টের পাবো বলে মনে হয় না। আপু ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে ঘড়িতে দেখি দুপুর 12:30। লাফিয়ে উঠে বললাম, পুরো দিন আমি ঘুমিয়েছি। এক্কারে মরা তেলা পোকার মতো ঘুমাইছিস। পাশ বালিশটা টেনে শুয়ে পড়তেই আপু ধমক দিয়ে বলল, গোসল করে আয়, এত ঘুমাতে হবে না। চোখ কচলে কচলে ওয়াশরুমে গেলাম। ব্রাশে টুথপেস্ট লাগাতে লাগাতে বললাম, অয়ন কল দিয়েছিল? হুম। কি বলছে? বলেছে তোরে বেডের হাত থেকে ফেলে দিতে। মোটেও না। আপু ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বেশ সিরিয়াস ভাবে বলল, তোর মনে হচ্ছে না তুই অয়ন ভাইয়ার ওপর বেশি অধিকার খাটাচ্ছিস? আপুর দিকে তাকিয়ে বললাম, তোমার এমনটা কেন মনে হলো? এই যে তুই বলেছিলি বাবার সাথে প্রতারণা করবি না, অথচ অয়ন ভাইয়ের সাথে চট্টগ্রাম গেলি, তোর কি মনে হচ্ছে না তুই ফুল করছিস? চুপচাপ তাকিয়ে আছে আপুর দিকে। আপু আবারও বলল, এভাবে চেয়ে থেকে লাভ নেই তো, অয়ন ভাইয়া অন্য কাজও থাকতে পারতো, তুই অতিরিক্ত অধিকার দেখাচ্ছিস। ভালো করেছি বলেই শব্দ করে দরজাটা বন্ধ করে দিলাম। গোসল, দুপুরের খাবার শেষ করলাম। এর মধ্যেই আপুর সাথে আর কোনো কথাই বললাম না। শুধু আপু না, আম্মুর সাথেও কথা বলিনি আমি। বিছানায় গা এলিয়ে দিতেই অয়নের কল আসলো। রিসিভ করলাম। তনুশ্রী, কেমন আছিস? ভালো। ঘুম ভালো হয়েছে? দেখো, আমার ঘুম নিয়ে হাসবে না একদম। অয়ন হেসে দিল, বেশ শব্দ করেই হাসলো। না করেছি বলে বোধহয় আরো বেশিই হাসলো। ট্রেনে যে ঘুমটাই ঘুমিয়েছিস, তারপর সাজগোজ করেছিস, মানে এত ঢং কেউ কেমনে করে? আমি ঢং করি? আলবাত করিস। তা কালকের সাজ কেমন ছিল? বলবো না। ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখে নিস। আর আমি জানি সাজটা ভালো হয়েছে, তাই আমি যা বলবো তাই হবে। রেডি? চমকে উঠে হুড়মুড় করে বললাম, কি হবে? চেঞ্জ ইউর ডার্টি মাইন্ড তনুশ্রী, ভেরি ব্যাড। রেগে ধমক দিয়ে বললাম, কিসের ডার্টি মাইন্ড? কি হবে তাই বলো। তোলা রইল এটা, সময় মতো আমি চেয়ে নেব। ঠিক আছে, তবে একবারই কিন্তু সুযোগ পাবে। যাক, সুযোগ পাবো এটাই অনেক। আম্মুকে এইদিকে আসতে দেখে তাড়াহুড়ো করে বললাম, রাখছি এখন, আম্মু আসছে। আম্মু এসে আমার পাশে বসে বলল, আবারও ঘুমাবে নাকি? না আম্মু। ভর্তি নিয়ে কিছু ভেবেছো? 7 কলেজের রেজাল্ট দিয়েছি, ইডেনে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, ভর্তি হও। আম্মু কিছুক্ষণ চুপ থেকে বলল, তানিয়ার বিয়ের দিন এগিয়ে আসছে, এই তো মাঝে মাত্র 2 মাস, প্রস্তুতি তো নিতে হবে। 2 মাসের একটু বেশি। যাই হোক, আমার সাথে সাথে থেকো। মেয়ের বিয়ে তো সহজ কথা না। মেয়ের বিয়ে সহজ কথা নয় কেন? কারণটা জানা হলো না আমার। আম্মু কিছুক্ষণ বসে থেকে উঠে গেল। আমি ঝিম মেরে খাটে বসে আছি। আপুর বিয়ে নিয়ে আমারও ইন্টারেস্ট কম না, তবে বাড়ি ভর্তি লোক সামলানো বিশাল ব্যাপার। এত লোকের মাঝে কিভাবে থাকবো আমি, ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠলো। তবে রাত পর্যন্ত আপুর সাথে কোনো কথা হলো না আমার। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ডেকে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়লো সে। বারান্দায় এসে কানে ইয়ারফোন গুঁজে বসলাম আমি। 2বার কল করলাম অয়নকে, 3য়বারই রিসিভ করলো। অয়ন, কি করছো? বই পড়ছি। কি বই? জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ। আমাকে শোনাবে? একেবারেই রাজি হয়ে গেল অয়ন। অয়ন পড়ছে আর আমি শুনছি সাজু আর রূপাইয়ের কাহিনী। রাতের প্রহর পেরিয়ে ভোরের আভা ফুটে উঠল। অয়ন শুধু পড়ছে না, সে আবার আমাকে বোঝাচ্ছেও, যেন এখনো আমার পাক্কা টিচার সে। ফোন লাইনেই রইল, আমার কানে ইয়ারফোন রইল, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম। হয়তো অয়ন আমায় ডেকেছে, ঘুমের ঘোরে শুনেছি কিনা জানে কে জানে। স্বপ্নে দেখলাম আমরাও আলাদা হয়ে যাচ্ছি। সাজু আর রূপাইয়ের মতো আমাদের ভালোবাসাও পূর্ণতা পায়নি। অস্তমান সূর্যের মতো আমরা একে অপরের জীবন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি। যত কাছে আসতে যাচ্ছি ততই দূরে চলে যাচ্ছি। তারপরই রাত ঘুটঘুটে অন্ধকারে চাদরে ঢাকা পড়ে গেল চারপাশ। যেন সাজুর কবরে এখন যা আছি আমি। 2 সপ্তাহ পেরিয়ে গেল, অয়নের সাথে দেখা হচ্ছে না। ফোনে কথা হলেও তাকে দেখার তৃষ্ণা যে আমার মেটে না। বাসা থেকে বের হওয়ার কোনো অজুহাত না পেয়ে আজকে ভর্তির সাবজেক্ট চয়েস দেওয়ার কথা বলে বেরিয়ে গেলাম। দোকানে বসে অয়নকে কল দিলাম। তনুশ্রী, কোথায় আছো? এই তো বাসায়।
গাজীপুরে? আরে না, ঢাকার বাসায়। খিলগাঁও আসো। এখন? হ্যাঁ, আর এখন মানে এখনই, আমি প্লাস পয়েন্টের সামনে। বলেই ফোনটা রেখে দিলাম। চয়েসের কাজ শেষ করে দোকান থেকে বেরিয়ে রাস্তার দিকে গেলাম। অয়নের কোনো নাম গন্ধও নেই। কিছুক্ষণ পর অয়ন আসলো। বাইক নিয়ে আসেনি, রিক্সায় এসেছে। হাত এখনো ভালো হয়নি বলেই বাইক চালাতে নিষেধাজ্ঞা রয়েছে। এলোমেলো অবস্থা তার, অগোছালো চুল আর পরনে সাধারণ টি শার্ট প্যান্ট। মুখেও ক্লান্তির ছাপ। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। অয়ন আশেপাশে চেয়ে বলল, কি হলো? এত জরুরি তলব? আমার হাত থেকে ফাইলটা নিয়ে দেখলো। আমাকে চুপ থাকতে দেখে বলল, কি হয়েছে? তোমার বাসা কোথায়? খিলগাঁও মডেল কলেজের কাছে। চলো আমি যাব। আমি রিক্সা ডাকতে গেলে অয়ন আমার হাত ধরে থামিয়ে বলল, পাগল হইছিস? ব্যাচেলার ছেলের বাসায় যাবি? হ্যাঁ যাব। রিক্সা ডেকে আমি উঠে পড়লাম। কিছুটা বাধ্য হয়ে বোধহয় অয়নও উঠলো। খিলগাঁও মডেলের সামনে নেমে বললাম, বাসা কোথায়? এটা কি ঠিক হচ্ছে তনুশ্রী? আবারও ঝামেলা হবে। রাগে সরে বললাম, বাসাটা কোথায়? অয়নের সাথে হেঁটে সেই বাসা পর্যন্ত এসেছি। 3 তলার দ্বিতীয় ফ্ল্যাটে নিয়ে এসছে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেল। ফ্ল্যাটে ঢুকেই ছোট একটা স্পেস পেলাম। একে ঠিক ডাইনিং বলা যায় না, এর সাথে কিচেন আর ওয়াশরুম, ছোট ছোট 2টি ঘর। এই তো বাসা দেখা এই তো বাসা দেখা শেষ, এখন চল। অয়নের কথায় পাত্তা না দিয়ে চেয়ার টেনে বসে বললাম, বাসায় মেহমান এলে এভাবে ভাগিয়ে দাও? অয়ন আমার জুতা জোড়া ভেতরে এনে দরজা লাগিয়ে আমার সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। দেখ, বাসায় আমি একা না, আরেকজন থাকে এই রুমে। ইশারায় একটা রুম দেখালো। ওই ছেলে এসে বাসায় তোকে দেখলে উল্টাপাল্টা ভাববে, আর আমি চাই না তোকে নিয়ে সব কেউ ভাবুক। এখন আছে ওই ছেলে? না, তবে আসতেও তো পারে। অয়নের চুলগুলো গুছিয়ে দিতে দিতে বললাম, এত এলোমেলো কেন আজকে? সকালে নাস্তা করনি? না, একটু আগেই ঘুম থেকে উঠেছি। আর তোর কল। তার কথার মাঝেই বললাম, আর কল পেয়ে ছুটে গেছো? হুম। হেসে উঠে ওর রুমে গেলাম। গোছানো পরিপাটি রুমটা। একটা ছোট খাট, একটা আলমারি, একটা শেলফ আর রিডিং টেবিল। শেলফে কারি কারি বই, শুধু শেলফের ভেতরে না, শেলফ আর আলমারির উপরেও বই। তবে কোনোটাই এলোমেলো না, সব গোছানো। টেবিলের বড় বড় বই আর মোটা দাগের নোট খাতা। আমি বইগুলো দেখছি আর সে দরজার সামনে দাঁড়িয়ে আমায় দেখছে। আমি ওনাটা একপাশে বেঁধে রান্নাঘরে গেলাম। রান্নাঘরের কিছু বুঝতেছি না কোনটা কার জিনিস। অয়ন দরজার কাছে এসে দাঁড়ালো। এখানে তো দুজনের জিনিসপত্র আছে, তোমার কোনটা? তোর এখানে কোনো কাজ নেই, বাসায় চল। খুন্তিটা এনে অয়নের মুখের কাছে ধরে বললাম, যা বলছি তাই করো। আচ্ছা আচ্ছা। আমার হাতটা সরিয়ে বলল, সিঙ্কের উপরের তাকের সবকিছুই আমার। এই হাত নিয়ে তুমি রান্না করে খাও? অয়ন একবার নিজের হাতের দিকে তাকালো, তারপর বলল, ব্যাচেলরের কষ্ট কে দেখে? চুপচাপ গিয়ে কাজে লেগে পড়লাম। পরোটা আর ডিম পোচ করবো, কিন্তু বিপত্তি ঘটলো চুলা জ্বালাতে এসে। কিছুতেই ম্যাচ দিয়ে আগুন জ্বলছে না, মূলত আমি জ্বালাতে পারছি না। অয়নের দিকে তাকিয়ে দেখলাম মনের সুখে হাসছে সে। রাগ হলো, ভাব নিয়ে রান্না করতে এসে শেষে কিনা আগুনই জ্বালাতে পারছি না। অয়ন এসে পেছন থেকে আমার 2 হাতের উপর হাত দিয়ে ম্যাচ ধরিয়ে দিল। চুলার গ্যাসটাও সে অন করলো আর চুলাও জ্বালিয়ে দিল। আমি তো তার মুখের দিকে তাকিয়ে থাকতেই ব্যস্ত। কি অনায়াসে আমাকে নিজের বাহু ধরে নিয়ে নিল। আমার ডান পায়ে তার পায়ে স্পর্শ পেলাম। নিচের দিকে তাকাতেই অয়ন সরে গেল। ওকে ম্যাডাম, রান্না করেন, আমি পড়তে বসলাম। আপনাকে এখানে এনেছি, এটা আপনার বাবা জানলে নির্ঘাত আমাকে জবাই করবে। অয়ন চলে গেল। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে রান্নায় মন দিলাম। খাবার নিয়ে অয়নের রুমে নিয়ে টেবিলে রেখে বললাম, এত পড়াশোনা কিসের? অয়ন বই বন্ধ করতে করতে বলল, ভার্সিটি শুরু হলে বুঝবি। তাকে খাবার ধরতে দিলাম না, আমি নিজে তাকে খাইয়ে দিচ্ছি। খেতে খেতে সে আবারও বই খুলেই বসলো। ভালো করে দেখে বুঝলাম শুধু মাস্টার্স না, চাকরি আর বিসিএস এর বইও আছে। তুমি বিসিএস পরীক্ষা দিবা? অয়নের মুখটা আমার দিকে ফিরিয়ে বললাম, বিসিএস দিয়ে তুমি ভুঁড়িওয়ালা হয়ে যাবা? অয়ন হো হো করে হেসে উঠে বলল, বিসিএস পরীক্ষা দিলেই কেউ চান্স পাবে এমন না, আবার ক্যাডার হলেই কেউ ভুঁড়িওয়ালা হয়ে যাবে তাও না। বিসিএস ক্যাডার মানে ভুঁড়িওয়ালা কাকু, এমন চিন্তা বাদ দেন। হ্যাঁ, তাহলে পড়ো, তাড়াতাড়ি জব নাও। বইয়ের দিকে তাকিয়ে থেকে অয়ন বলল, জব নিলে কি হবে? কিছু না। রাগ করে ওর মুখে পরোটা ঠেসে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। অয়ন আমার হাতটা ধরে ফেলতে আর চোখে বললাম, কিন্তু কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। অয়ন উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে বলল, আমার রুমে থাকবে, একদম বেরোবি না। আমার জুতা এনে রুমে রেখে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে মেইন দরজা খুললো। দরজার কাছে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছি। আরে অয়ন, আর বলিস না, অ্যাসাইনমেন্ট রেখে চলে গেছি। আহারে, নিয়ে নে।
একটু পর ছেলেটা বলল, ফাইল কার এটা? নিজের মাথায় বাড়ি দিতে মন চাইলো। ফাইলটা ওখানে কেন রেখেছি? আমার কি স্টুডেন্টের? ও ছেলেটা বোধহয় নিজের রুমে চলে গেছে। অয়ন এসে দরজা ঠেলে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। ফাইলটা টেবিলে রেখে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কিছু বলতে উদ্যত হতেই মুখ চেপে মাথা নেড়ে না বোঝালো। অয়ন, দরজাটা লাগিয়ে দে। অয়ন একটু উচ্চ স্বরে বলল। ওকে, দরজা লাগিয়ে এসে বলল, চল। কোথায়? কপাল কুঁচকে বলল, ন্যাকা, এখানে তুই সংসার পাততে এসেছিস? বকা দাও কেন? কাদো কাদো ভাব করে বলতেই অয়নের চেহারা পাল্টে গেল। আমার দুগালে হাত দিয়ে বলল, আচ্ছা সরি, এখন তো চল। একটা শর্তে। হাজারটায় রাজি। ওর বুকে ধাক্কা দিয়ে বললাম, এমন এলোমেলো হয়ে থাকতে পারবে না তুমি। তুমি পরিপাটি গুছানো একটা মানুষ। পরিপাটি হয়ে থাকতে হবে সব সময়। সময় মতো খাবা আর ঠিক মতো ঘুমাবা, ঠিক আছে? আচ্ছা মহারানী, এখন চলেন। বের হওয়ার আগে ওর শেলফের দিকে ইশারা করে বললাম, একটা গল্পের বই দাও না। সে সেলফ থেকে জহির রায়হানের 1000 বছর ধরে বইটা বের করে দিল। এটা পড়িস। ওকে। কারণ আমাকে আমার বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আজকে নতুন করে তার প্রেমে পড়তে বাধ্য হয়েছি। এভাবে হঠাৎ হঠাৎ করে প্রণয় পাখি জেগে উঠলে যে খারাপ হয় না। বাসায় আসতেই শুরু হলো শুনানি। এত দেরি কেন? কোথায় গিয়েছিলাম? বই কার? কোথা থেকে এনেছি? কোনো রকমের রুমে আসতে আপু এসে বলল, অয়ন ভাইয়ের সাথে দেখা করেছিলি? ওর বাসায় গিয়েছিলাম। কি? চেঁচিয়ে উঠে হঠাৎ চুপ হয়ে যায় আপু। আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, কি বলিস তুই? সত্যিই গিয়েছিলাম। এবারে বাড়াবাড়ি হচ্ছে। সম্মানটুকু অবশিষ্ট রাখ। আমি সবটা মেনে নিয়েছি বলে যে লাগাম ছাড়া হয়ে গেছে তা ভেবো না। আর বাসায় এগুলো জানাজানি হলে কি হবে বুঝতে পারছিস তুই? ন্যূনতম কমন সেন্স খাটা। আর অয়ন ভাই তোর মতো আর কাউকে নিয়ে যে বাসায় যায়নি কি গ্যারান্টি? রাগ উঠলো আমারও। হুট করে চেঁচিয়ে উঠলাম, অয়ন খারাপ ছেলে নয় আপু। রিসোর্টের ফাঁকা রুমে বা ওর বাসায় কোথাও আমাকে খারাপ স্পর্শ করেনি। খারাপ স্পর্শ তো দূরের কথা, খারাপ দৃষ্টিও দেয়নি আমার দিকে। ও আমাকে সম্মান করে, ভালোবাসে। আমি আম্মুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ করে গেলাম। আপু আমার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে ঘাবড়ে গেল মনে হচ্ছে। আম্মু আপুকে বলল, সব কিছুর জন্য কি আমি দায়ী তানিমা? কেন নিয়ে গিয়েছিলাম ওকে অথয়ের বিয়েতে? কেন আমি অয়ন আর ওকে একা ছেড়েছিলাম? তোমার পায়ে যদি আমি শিকল না পরিয়েছি তবে দেখো। ব্যাস, খারাপ সময় শুরু হওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। সবকিছু থেকে বিচ্ছিন্ন করা হলো আমাকে। ঠিক যেভাবে বর্গীদের জন্য সাজু রূপে আলাদা হয়েছিল, সেভাবে আলাদা হলাম আমরা। যোগাযোগ শুধু বন্ধ নয়, একেবারে নেটওয়ার্কের বাইরে চলে গেলাম। পেরিয়ে গেল 1.5 মাস। মানহা কয়েকবার বাসায় এসেছে, তবে আম্মু আশেপাশে থাকে বলে মনের অবস্থা কিছুই ওকে বলতে পারছি না। ও তো বোঝে, তবে ও কি অয়নকে একবারের জন্য ও জানাতে পারছে না। অবশেষে আজ 25শে অক্টোবর 2022 ইডেনে ভর্তি হওয়ার অজুহাতে বাসা থেকে বের হতে পারলাম। কলেজের ভেতরে ফোন লাগবে এটা বলে ফোনটাও নিয়ে এলাম। তবে আম্মু আমার সঙ্গে যাচ্ছে। আমি কলেজের ভেতরে গেলাম আর আম্মু বাইরে রইল। ভর্তি প্রক্রিয়ায় খুব বেশি সময় লাগলো না। ভর্তি শেষে অয়নকে কল দিলাম। কল কেটে সে ব্যাক করলো। তনুশ্রী, অয়ন, এভাবে আর কতদিন? প্লিজ কিছু একটা করো। তুমি জানো কান্নার জন্য আমার কথা আটকে যাচ্ছে। আমার কথার মাঝেই অয়ন বলল, আমি তো জানি তনুশ্রী, মানহা আমাকে সব বলেছে। কয়েকদিন তোর বাসার সামনেও গিয়েছিলাম, তোকে বারান্দায় দেখিনি। তানিমার সাথেও কথা হয়েছে। আপুর জন্যই তো সব হলো। এভাবে ব্লেম করিস না। তানিমা তোর ভালোই চায়, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। একটুখানি ধৈর্য ধর। নাক ছেড়ে বললাম, বাসায় তুমি? না, ডিপার্টমেন্টে। তুমি ঢাবিতে, আমি ইডেনে আছি, দেখা করতে পারবা? হ্যাঁ, করা যাবে। কিন্তু আম্মু আছে তো। আচ্ছা থাক, তবে বাসায় চলে যা। কল কেটে গেল। অভিমান আর রাগগুলো জমে জমে পাহাড় হচ্ছে। এই পাহাড় ভাঙতে হলেও তাকে চাই আমার। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একই জায়গায়। ধীর পায়ে কলেজ থেকে বেরিয়ে এসে আম্মুকে বললাম, রিক্সা নাও। কিছু খাবা? চলো নাস্তা করি। লাগবে না। আম্মু রিক্সা ঠিক করতেছে। আমি কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছি। রাস্তার অপর পাশে অয়নকে দেখলাম বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তোর নিয়ে আসো। আম্মু ডাকে চমকে উঠে বললাম, আসতেছি। রিক্সায় উঠে আর অয়নকে দেখলাম না। আমি কি তবে ভুল দেখলাম? অয়নের চিন্তায় আমি চোখেও ভুল দেখা শুরু করলাম নাকি?
সিগন্যাল পড়ায় রিক্সা থামলো। পাশ থেকে ওড়নায় টান পড়ায় তাকিয়ে দেখি অয়ন। হ্যাঁ, আমি সত্যিই দেখছি এই মানুষটা হেলমেট পরা থাকুক বা যে অবস্থায় থাকুক, আমি তাকে চিনতে ভুল করব না। সে এতক্ষণ আমাদের সাথে সাথেই চলছিল। আম্মুর রোদ লাগছে, রিক্সার হুড তুলে দেওয়া হলো, সাথে আম্মুর থেকে অয়নকে লুকানোও হলো। হেলমেট থাকা এমনিতেও আম্মু চিনবে না, তবু সেফটির দরকার আছে। রিক্সার ফাঁক দিয়ে আমি এখনো দেখছি তাকে। এমন পাগল কেন সে? আমি তো এতদিন ভাবতাম আমিই বোধহয় বেশি পাগল, এখন তো দেখি সে আমার চেয়েও অনেক বেশি পাগল। খিলগাঁও পর্যন্ত তাকে দেখেছি, তারপর আর দেখছি না। বাসায় এসে ড্রেস না পাল্টে বারান্দায় চলে গেলাম। রাস্তায় আছে সে, আমাকে দেখার জন্যই এসছে, আমি জানি এটা। 2 হাতে বড় করে একটা লাভ সাইন দেখালো, তারপর পকেট থেকে একটা কলম বের করে কিছু একটা ইশারা দিল। এবারে ঠিক বুঝলাম না কি দেখালো, আমি হাত দিয়ে না দেখালাম। কিছুক্ষণ চুপচাপ থেকে তাকিয়ে থেকে হাত নেড়ে চলে গেল। পেছন ফিরে আপুকে দেখে থমকে গেলাম। আমার ওড়নার পিন খুলতে খুলতে বলল, সরি, এভাবে সেদিন রিয়েক্ট করা উচিত হয়নি। যা হওয়ার হয়ে গেছে। আর তো কিছুদিন, তারপর বিয়ে হয়ে যাবে আমার, থাকবো না তোর সাথে। তো থেকে ওকে খুব ভালো রেখেছো? প্রশ্নটা এক প্রকার ছুড়ে দিলাম আপুকে। আমি জানি সে কষ্ট পাচ্ছে, আমার কষ্টে আপু কষ্ট পায়, পেতে থাকুক, তবু আমার এই অবস্থা সে বুঝবে না। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। বাবা এখনো জানে না আম্মু কেন আমায় ঘরবন্দি করেছে, কেন আমাকে এভাবে পাহারা দিচ্ছে। জানলে যে খুব কষ্ট পাবে। ভুলটা তো আমারই, প্রত্যেকবার ভুল আমি করি আর কষ্ট পায় আমার ভালোবাসারা। বিকেলে টিভি দেখছিলাম, এমন সময় আম্মুকে দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে এক আন্টির সাথে কথা বলছে। সুযোগ বুঝে আম্মুর রুম থেকে ফোন নিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। এমন চুরি আগে করেছি কিনা সন্দেহ আছে। অয়নকে কল দিলাম, রিসিভ হলো। তনুশ্রী ফোন ফেরত দিয়েছে আন্টি? না, চুরি করেছি। কি বলিস? বাদ দাও, দুপুরে কি দেখিয়েছিলে বুঝি নাই আমি। অয়ন শব্দ করে হাসলো। একটা সারপ্রাইজ আছে তোর জন্য, সুন্দর একটা দিন দেখে জানাবো। এভাবে লোভ দেখিও না, সুন্দর দিন আমার আর আসবে না। আরে আসবে আসবে। আমি চুপ করে রইলাম, আর কোনো কথা মাথায় আসছে না। অয়ন বলল, তনুশ্রী, আজ রিক্সা থেকে যে লজ্জাটা পাচ্ছিলি ওটা ধরে রাখিস। লাজুক তনুশ্রীকে অপূর্ব লাগে। কান থেকে ফোনটা সরিয়ে নিলাম। সে আমার লজ্জা দিবে, দিতেই থাকবে। যত লজ্জা পাবো তত বেশি লজ্জায় ফেলবে। কানের কাছে ফোন এনে শুনলাম, তনুশ্রী, নিয়ম করে অন্তত একবার কল দিস। আমি তো দিতে পারবো না, তোর কাছে কখন ফোন থাকবে জানি না। না পারলে অন্তত একটা ভয়েস মেসেজ দিস, সারাদিনের ক্লান্তি আমার হতেই দূর হয়ে যাবে। আজকে খুব বিজি ছিলে? কিছুটা, ডিপার্টমেন্টে গিয়েছিলাম কাগজপত্র তুলতে। এখানে আর পড়বা না? পড়বো তো, একটু দরকার ছিল তাই আনা লাগছে। আমি কি ডিস্টার্ব করেছিলাম? সব সময় আমার তনুশ্রী আমাকে ডিস্টার্ব করে, যেখানে যাই তনুশ্রীকে মনে পড়ে। খেয়ালই করো না। সত্যি বলছি। আচ্ছা এখন রাখি, তবে আম্মু জানলে বকবে আবার। ভালো থাকিস। আর থেমে যাওয়ায় বললাম, আর কি? কিছু না, রেখে দে। কল কেটে দিলাম। অয়ন কি কিছু বলতে চাচ্ছে? বারবার কেন আটকে যাচ্ছে ও? কিছু তো লুকানোর চেষ্টা করছে, কিন্তু কি সেটা বুঝলাম না। অয়নকে প্রতিদিন একবার কল দেওয়া বা ভয়েস মেসেজ করা আর একটুখানি দেখার জন্য ছটফট করা, এভাবেই পেরিয়ে গেল 2 দিন। আর মাত্র 6টা দিন, তারপরেই আপুর বিয়ে। আত্মীয় স্বজন কাদের কাদের দাওয়াত দিবে সেটা লিস্ট করতে আম্মুর সাথে বসেছি। পাশে বাবাও আছে, দুজনে বলছে আর আমি লিখছি। হুট করে আম্মু বলল, জাহনারা আর আনোয়ার ভাইয়ের নাম লিখো। অথয়ের বিয়েতে গিয়েছিলাম, এখন দাওয়াত না দিলে খারাপ দেখায়। কি বলবো? বাবা একবার আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম। বাবা বলল, সেটা দাও, কিন্তু তাদের ছেলের কথা না বললেও তো খারাপ দেখায়। তুমি তো তোমার বান্ধবীকে কিছু বলনি তার ছেলের ব্যাপারে। বাবা উঠে চলে গেল। আম্মু বলল, জাহানারা, আনোয়ার আর অয়নের নাম লিখো। অথই আর মানাফের নামও লিখো। কোনো মতে নামগুলো লিখেই উঠে রুমে চলে আসলাম। ঠিক কি কারণে কষ্ট পাচ্ছি আমি নির্দিষ্ট করতে পারলাম না। চোখের পানিগুলো আর কোনো বাধা মানলো না, গড়িয়ে পড়তে লাগলো অবিরাম। হুটহাট করে ফুপিয়ে উঠছি। আবারও নিজের মুখ চেপে শব্দ লুকিয়ে নিজের চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করছি। সন্ধ্যার পর মানহা এলো বাসায়। ডাইনিংয়ে দুজনে বসলাম। স্কুল কলেজ একসাথে পেরিয়ে ভার্সিটি লাইফে এসে দুজনে 2 দিকে চলে গেছি। মানহা তিতুমির কলেজে ভর্তি হয়েছে আর আমি ইডেনে। এখন আর রোজ রোজ ওর সাথে খোঁচাখুচি করা সম্ভব নয় বোধ হয়। ফ্রিজ থেকে একটা আপেল এনে মানহার হাতে দিলাম। নে, একটু কেটেও তো দিতে পারিস। এত কেটে দিতে পারবো না। আপেলে কামড় বসাতে বসাতে মানহা বলে, কবে যেন দিস? দুজনেই চুপচাপ আছি। মূলত আমার মন খারাপ বলে কথা বলছি না। হুট করে মানহা বলল,
আপুর বিয়েতে আমার একটা ডান্স পারফর্ম করতে পারি না। এইবার আসার আগেই ছোটোখাটো কিছু। একদমই না, সবার সামনে আমি নাচবো? সবাই আমার দিকে তাকিয়ে থাকলে আমার ভালো লাগে না একদম। মানহা কানের কাছে এসে বলল, ভেবে দেখ, এই অজুহাতে ফোন হাতে পাবি, গানের জন্য হলেও ফোন লাগবে। মানহার দিকে তাকিয়ে আবারও রান্নাঘরে উকি দিলাম। আম্মু ওখানে দাঁড়িয়ে কি সব গুছিয়ে রাখছে। মাথা নাড়িয়ে বললাম, ওকে ডান, তাহলে হলুদেও একটা পারফর্ম দিই, কি বলিস? আবার চিকায়। তারপর উঠে দুজনে রান্নাঘরে গেলাম। আম্মু একবার আমাদের দিকে তাকিয়ে কাজে মন দিয়ে বললেন, কি চাই? মানহা বেশ ভনিতা করে বলল, আন্টি আসলে আমরা স্পেশালি আমি চাচ্ছি তনিমা আপুর বিয়েতে আমরা ডান্স পারফরমেন্স করব। ভালো কথা, করো। তনুমনুও আমার সাথে থাকো। আম্মু বক্সগুলোতে জোরে দুটো বাড়ি দিয়ে বলল, জানো তো মানহা, এভাবে ফ্রিডম দিয়েই ভুল করেছি। আরেক ছেলের বাসায় চলে গেছে এই মেয়ে। মানহা গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলল, আন্টি ভুল হয়ে গেছে ওর, ও তো এখনো ছোট্ট বাবু, বুঝে না এত কিছু। ও যে বড় হয়েছে সেটা তো নিজেই জানে না। এবার মানহা বাড়াবাড়ি করতেছে একদম। আম্মুকে আধ ঘন্টা তেল মালিশ আর নানা প্রকার মলমপটি করার পর রাজি করিয়ে ছাড়লো মানহা। আমার রুমে এসে দুজনে এক প্রকার লাফালাফি করছি। মানহা নিজের জামার কলারটা টেনে বলল, কি বুঝলি? আমি বিছানায় বসে বললাম, বুঝলাম তেলের ড্রাম উল্টে দিতে তোর জুড়ি মেলা ভার। মানহা মুখের সামনে হাত নেড়ে বলল, বাদ দে, রিহার্সাল করব আমাদের বাসার হলে। পারমিশন দিবে? পারমিশন নেওয়া যাবে, আর না হলে ছাদে যাব। ওকে, বাট গান কোনটা? মানহা হাঁটুতে দুই হাতের ভর করে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, সেটা তুই সিলেক্ট কর, দরকার হলে অয়ন ভাইকে জিজ্ঞেস কর। আমি মানহার মুখ চেপে ধরে বললাম, আস্তে কথা বল, কিভাবে জিজ্ঞেস করবো? তার সাথে কি আমার দেখা হয়? হয়তো হবে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কাল সকালে চলে আসিস, আন্টিকে আমি বলে যাচ্ছি। এখনই চলে যাবি? আর একটু থাক না। না রে, আম্মু চিল্লাবে। আমাদের জাতীয় কাজ। দরজা পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসলো। জিন্সের পকেট থেকে একটা খাম বের করে আমার ওড়নার কোনায় বেঁধে মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। শুধু গেলই না, যাওয়ার আগে আমার ওর বাসায় যাওয়ার পারমিশনে নিয়ে গেল। দরজা লাগিয়ে ওড়নার বাঁধন থেকে খামটা খুলে ভেতরে একটা চিঠি আর চকলেট পেলাম। চকলেট খেতে খেতে চিঠিটা করলাম। যা ভেবেছিলাম তাই, অয়ন পাঠিয়েছে। তনুশ্রী আমার, তানিমার বিয়েতে আমি হয়তো আসবো না। ভেবেছিলাম আসলে তোকে একটা সারপ্রাইজ দিব, বাট আগেই দিতে হচ্ছে। আমি একটা জব পেয়েছি। সেদিন রাস্তা থেকে ইশারা করে এটাই বোঝাতে চেয়েছিলাম। স্যালারি খুব বেশি না হলেও আশা করি তোর আমার চলে যাবে। আমার বউ হতে প্রস্তুত হও আমার প্রেয়সী। অয়নের চাকরি হয়েছে, এর চেয়েও বড় খুশির খবর আর কি হতে পারে আমার জন্য? আমি খুশি, আমার চোখে মুখে খুশি, আমার মনে একদম উপচে উপচে পড়ছে। হাসিটা আজ আমার থামছেই না। রাতে বাসার কারো সামনে যেতে পারলাম না, লজ্জা লাগছে খুব। বিয়ের চিন্তায় মেয়েদের বুঝি এমনই হয়। রাতে খেলাম না, মূলত খাবার আজ আমার গলা দিয়ে নামবে না। রাতে ঘুমোতে এসে আপুর গা ঘেঁষে শুয়ে বললাম, আপু তোমার ফোনটা একটু দিবা? কেন? প্লিজ দাও না একটু। আপু ফোনটা দিতে নিলেই কল আসলো। রুমান ভাইয়ের নাম্বার ভেসে ওঠায় আপু একটা হাসি দিয়ে উঠে বারান্দায় চলে গেল। মেজাজটাই বিগড়ে গেল আমার। এটা কেমন কথা? আমার সাথে এমন হতে হয়? আপুর অপেক্ষায় অপেক্ষায় ঘুমিয়ে পড়লাম। সকালে মানহার ডাকে ঘুম ভাঙলো আমার। তনুমনু, ওই তনুশ্রী আমার থুরি অয়নের। লাফিয়ে উঠে মানহার দিকে তাকিয়ে রইলাম আমি। মানহা হেসে উঠলো। ওর হাতে একটা চাটি মেরে বললাম, এমনি বলিস না, বাসা কেউ শুনলে খবর আছে। আচ্ছা বললাম না, এখন রিহার্সালের জন্য চল। বলে শুয়ে পড়তে মানহা আবারও বলল, অয়ন ভাই ওয়েট করছে। উঠে বসে বললাম, অয়ন? ওষুধটা সেই, যা ফ্রেশ হ। মানহার হাসি দেখে বুঝলাম আবারও দুষ্টুমি করেছে। অয়নের নাম করে দুষ্টুমি না করলেই নয়। ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করে মানহার বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মানহাদের বাসার টপ ফ্লোরে হল রুম, ওখানেই আমরা রিহার্সাল করব। হলে গিয়ে দুজনে চেয়ারগুলো সরিয়ে মোটামুটি একটা জায়গা তৈরি করলাম। তারপর দুজনে মিলে পানি ছেটালাম। জায়গাটা নোংরা হয়ে আছে, আগে পরিষ্কার করতে হবে। মানহাকে গুনগুনিয়ে গাইতে শুনলাম। সাধারণত মেয়েটা গান গায় না, জোর করে গলা থেকে গান বের করতে হয়। ভালো করে শুনলাম, স্বপ্ন তুমি। ইত্যাচার গাওয়া গান এটা। অবাক হয়ে বললাম, মানহা তুই গান গাইছিস? মানহা বড় বড় করে চোখ করে তাকিয়ে বলল, ওই নতুন শুনলাম তাই আর কি। কি বলি বলতো, নতুন প্রেমে এমন হয়? নতুন প্রেম? তুই আবার কোথায় ক্রাশ খেলি?
ক্রাশ না রে, এবারে সত্যি প্রেম, একদম জান যায় প্রেম। হ্যাঁ? মানহা হেসে লাজুকভাবে বলল, তোরে পরে একদিন সবটা বলবো, আজ আমার লজ্জা লাগছে। আমার সাথে লজ্জা? অবাক হয়ে তাকিয়ে আছি আমি। এমনি নির্ঘাত মজা করছে। এর আগেও তো তেমন বহুবার করেছে, তবু কেন যেন ওর লজ্জাটা মেকি লাগছে না। মানহা বলল, আমি ঝাড়ু নিয়ে আসি। ওকে যা। মানহা চলে যেতেই আমি আবারও পানি ছিটাতে লাগলাম। হঠাৎ তাড়াহুড়ো করে কড়া খোপাটা খুলে গেল। বোতলটা রেখে খোপা করতেই আপন মনে বলতে লাগলাম, কাজের সময় চুলে বেমানি করে। খোলা চুলে তোকে বেশি ভালো লাগে তনুশ্রী। কথা শুনে পেছনে ঘুরতে নিয়েই ধাক্কা খেলাম অয়নের সাথে। 7-5 না ভেবে সোজা তাকে জড়িয়ে ধরলাম। অয়নও শক্ত করে আমার বাহু ডোরে নিয়ে নিল। তার বুকে মাথা রেখে বললাম, জব পেয়েছো তুমি? হুম। সত্যি আমরা এক হব? চিরদিনের জন্য। ছেড়ে যাবে না তো? কল্পনায়ও আনিস না। মাথা তুলে ওর মুখের দিকে তাকিয়ে আছি। হাসি হাসি গোছানো এই মুখটা আমার বড্ড প্রিয়। একটা চেয়ার টেনে ওকে বসিয়ে বললাম, কবে থেকে জয়েন করবে? 1 তারিখ থেকে। নভেম্বরের 1 তারিখ? হুম। মাঝে তো মাত্র 2 দিন। তবে ওর ঘাড় অব্দি বড় বড় চুলে হাত বুলিয়ে বললাম, এগুলো কেটে ভদ্র হয়ে যাবে। অভদ্রভাবেই তো ইন্টারভিউ দিলাম। চোখ রাঙিয়ে বললাম, যা বলেছি করবা। ওকে। আমি ওর 2 কাঁধে ভর দিয়ে ঝুঁকে কপালে কপাল ঠেকিয়ে বললাম, তারপরের চিন্তা ভাবনা কি? ডিসেম্বরে নতুন বাসে উঠবো, আর তারপর বিয়ে। বলে আমার নাক টেনে দিল। বাবা যদি না মানে? হাতে পায়ে ধরে হলেও রাজি করাবো। তোমার বাসায়? মনে হয় সমস্যা হবে না। না হলেই ভালো। মানহা দরজার কাছে এসে একটা কাশি দিল। দুজনেই সরে গেলাম। মানহা হেলে দুলে ভেতরে এসে ঝাড়ুটা ফেলে বলল, অয়ন ভাই। অয়ন ভ্রু উঁচিয়ে বলল। কি? মানহা হাত বাড়িয়ে বলল, আমার চকলেট। অয়ন পকেট থেকে 2টা চকলেট বের করে মানহাকে ধরিয়ে দিল। মানহা আমার দিকে তাকিয়ে বলল, চোখ কুচকে গেল কেন রে ও তনু মনু? আমি মাথা নাড়লাম। অয়ন হাসছে। মানহা তুড়ি বাজিয়ে বলল, চিঠি আর একটা চকলেট পাঠানোর জন্য 3টা চকলেট নিছি, আর আজকে 2টা। আমি দুজনের মাঝে কাজ করতেছি, তাই এগুলো আমার ফে। আমি চশমা ঠেলে বললাম, এটাকে খুশি বলে। অয়ন এবারে শব্দ করে হেসে বলল, আচ্ছা আমরা যাই, তুমি কাজ করো মানহা। কাজ করো মানে? কোথায় যাবে তোমরা? অয়ন আমাকে কাছে টেনে নিয়ে বলল। সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। দুজনে হল থেকে বেরিয়ে আসলাম। পেছনে মানহার চেঁচামেচি শুনতে পাচ্ছি। তুই আসবি না রে তনু মনু? তোর প্রেম আমি বের করব। এই জন্যই ব্রেকআপ করায় ফ্রেন্ডরা ব্যাটা পেয়েই আমি পর হয়ে গেলাম। দুজনেই হাসতেছি ওর কথা শুনে। সিঁড়িতে এসে বসলাম। আমি তার থেকে 2 ধাপ নিচে বসেছি। অয়ন আমার এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে বেনুনি পাকাতে শুরু করে। ও মা, কি করছো অয়ন? বেনি করছি। খোলা চুলেই না আমার ভালো লাগে? হ্যাঁ, কিন্তু এখন খোলা থাকলে সিঁড়ির ময়লা চুলে লাগবে। আমি হেসে বললাম, আচ্ছা করো তবে। অফিস কোথায় তোমার? এয়ারপোর্ট। এখান থেকে রেগুলার এয়ারপোর্টে গিয়ে অফিস করবে? হুম। বিনুনি শেষ করে অয়ন এসে আমার গা ঘেঁষে বসে বলল, ডিসেম্বরে বাসা নিলে আব্বু আম্মু বাসায় আসবে, তবে আমি চাচ্ছি তার আগেই ওনাদের সাথে তোর কথা বলিয়ে দিব। আমি বেনিটা দেখছিলাম। ওর দিকে তাকিয়ে বললাম, ওনারা তো আমাকে দেখেছে, কথাও হয়েছে, আর নতুন কি? আমার থুতনিতে হাত দিয়ে বলল, তখন তার পুত্রবধূর চোখে দেখেনি নিশ্চয়ই। চোখ নামিয়ে নিলাম। অয়ন আমার পাশে এসে বসে 2 গালে হাত দিয়ে মুখটা তুলে বলল, আজ কই তবে? আবার কখন দেখা হবে? হবে কখনো। অয়ন উঠে দাঁড়ালে আমি ওর হাত ধরে বললাম, বিয়েতে আসবে? একেবারে তোকে নিতে আসবো, তার আগে নয়। আমি উঠে দাঁড়িয়ে বললাম, নিচু হও, না হলে আমায় একটু উঁচু করো। কেন? হ্যাঁ করো তো আগে। অয়ন একটু নিচু হয়ে বলল। কি? আমি ওর কপালে চুম্বন করে বললাম, এবার যাও, বর বেশে সুন্দর হয়ে এসো। আসবো। অয়ন কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে চলে গেল। মানহা এসে বলল, চল রেডি চল। ওকে। হলরুমে যেতেই মানহা বলল, তোকে একদিন শুধু সুযোগে পাই, কাঁচা চিবিয়ে খাবো। ওকে। ও ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে। আমি মাথা নেড়ে কিছু বলার আগে মানহা বলল, জব পেয়েছে তাতে তুই যা খুশি হয়েছিস, বিয়ে করতে আসলে না জ্ঞান হারিয়ে ফেলিস। আমি হাত নেড়ে বললাম, ধুর কি যে বলিস। দুজনে ইউটিউব থেকে নানা স্টেপের নাচ দেখছি। গান সিলেক্ট হলো, নাচ অনুশীলনও হলো। আমাদের সাথে আরো 4 জন ফ্রেন্ড যোগ দিল। তবে মনে শুধু একটা আক্ষেপ রইল, অয়ন তো বিয়েতে আসবে না। তবে আমার নাচ কার জন্য হবে? 2 দিন আমার অপেক্ষায় কেটে গেল। আজ নভেম্বরের 1লা দিন। ঘড়িতে ভোর 6টা। সারা রাত ঘুমাইনি, তবুও আমি এখনো নির্ঘুম হয়ে ছটফট করছি।
ফোনটা কেঁপে উঠতে আমার বুকটাও ধক করে উঠলো। স্ক্রিনে অয়নের নাম্বার দেখে আলতো হেসে কেটে দিয়ে বারান্দায় গেলাম। অয়ন নিচে দাঁড়িয়ে আছে। অফিসের প্রথম দিন যাওয়ার আগে দেখা করতে চেয়েছিল। আমি ওকে থাকতে ইশারা করে নিচে নেমে এলাম। সাথে আনলাম ছোট্ট একটা টিফিন বক্স। ওর হাতে ধরিয়ে টেনে বাসা থেকে একটু দূরে এনে বললাম, তোমার প্রথম দিনের টিফিন। নাইস। টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে বলল, কে বানিয়েছে? আর কে? আমি। বাহ। আমি ওকে ভালো করে দেখলাম। সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট, চুলগুলো ভালো মতো ছোট্ট করে কেটেছে। শার্টের উপরের বোতাম লাগাতে লাগাতে বললাম, গোছানো পরিপাটি লাগছে। কাছে এসে নাকে নাক ঘেঁষে বলল, তোকে তো এলোমেলো লাগছে। আমি ঘুমাইনি সারা রাত। অয়নের কপাল কুঁচকে গেল। বলল, কেন, বাসায় কোনো সমস্যা? আরে না, এক্সাইটমেন্টে। কপালের চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিয়ে বলল, জব আমার আর এক্সাইটমেন্ট তোর। আচ্ছা আমি যাই, লেট হয়ে যাবে। বাই। অয়ন চলে গেল। রাস্তার অপর পাশে গিয়ে আবার ফিরে তাকালো। আমি হাত নেড়ে বিদায় জানালাম। আবার কবে দেখা হবে কে জানে, তবু এই বিদায় খুশি থাকে। ৩রা নভেম্বরের সকাল। আজকে আপুর গায়ে হলুদ হবে, তাই ভোরই বাড়িটা রমরমা সাজে সেজে উঠলো। বাসার গ্যারেজে অনুষ্ঠান হবে, সেই দিকে সাজসজ্জার কাজ চলছে। গতকালকে সব আত্মীয় স্বজন চলে এসেছে। সারা বাড়ি ভর্তি মানুষ। বসা শোয়া সব কিছুতেই সমস্যা হচ্ছিল। সব সমস্যার মাঝেও একটা আনন্দ আছে যে আপুর বিয়ে। তারিমাপু ও সব মেয়ে কাজিনরা আমরা একসাথে ঘুমিয়েছিলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা সেরেই মেহেদি হাত দিতে বসলাম হাতে। তারপর আপুর ফ্রেন্ডরাও সকাল সকালে এসে হাজির হয়েছে। 2 হাত ভরে মেহেদি দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অথয়াপুর মেহেদি সন্ধ্যার কথা মনে পড়ছে। এভাবেই কয়েদিদের মতো দাঁড়িয়েছিলাম আমি, আর অয়ন আমায় ধরে নিয়ে গিয়েছিল ডাইনিংয়ে। হঠাৎ করে পেছন থেকে কেউ বলল, কিরে তনবি, শেষে আমার ভাইকে কাবু করেই নিলি। পেছন ফিরে অথই আপুকে দেখে এক প্রকার ঝাপটে ধরতে গেলে আপু আমার হাত ধরে বলল, আস্তে, লেপ্টে যাবে। আমি হেসে সরে আসলাম। কেমন আছো আপু? ভালো আছি, তোর কি খবর? এই তো ভালো। আপু আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভাইয়া তোকে পছন্দ করে তনবু। কে বলেছে? ভাইয়াই বলেছে, জব পেয়েই আমাকে জানিয়ে দিয়েছে। আমি লাজুক হাসলাম। অথই আপু বলল, আমি কিন্তু আসতে চাইনি, শুধুমাত্র আমার এক এবং একমাত্র ভাবিটাকে দেখতে এসেছি। আপুর মুখোমুখি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, আসতে চাওনি কেন? আমি যে একা নই, তাই আসতে চাইনি। মানব ভাইয়াও আসবেন? মানব আসতে পারবে না, ও অফিসের কাজে আছে। ও, এই জন্যই আসতে চাওনি? আপু লাজুক হেসে বলল, আরে না, আসলে আমি প্রেগনেন্ট। লাফিয়ে উঠে আপুর গালে একটা চুমু দিয়ে বললাম, আমি খালামণি হব? ইয়ে। মামি হবেন। কথাটা বলে আপু চলে গেল। আমি হঠাৎ করেই থমকে দাঁড়ালাম। মিসেস আয়মান রহমান হব আমি? সবাইকে নিশ্চিত? আমি তো বাবাকে নিয়ে ভয় পাচ্ছি। সারাদিন ব্যস্ততায় কাটলো। এটা ওর ওটা সবটাই আমি দেখছি। বিকালে জাহানারা আন্টি আর আনোয়ার আঙ্কেল এলেন। আম্মু আন্টির সাথে কথা বলছে ঠিকই, কিন্তু একটু দূরত্ব রেখে। এখন আর নতুন কোনো ঝামেলা না হোক। সন্ধ্যায় হলুদের অনুষ্ঠান শুরু হলো। বাসন্তী রঙের শাড়ি পরেছি। মানহা সাহায্য করলো শাড়ি পরতে। তারপর আমি মানহাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। তনুমনু, তুই সিঙ্গার ইয়াত্তাজা রহমানকে চিনিস? ইতাজা? হ্যাঁ চিনি তো। মানহার শাড়ির কুচি ঠিক করছি। মানহা নিচু হয়ে বলল, ওনার একটা গান আছে না, পৃথিবী যাক জেনে আমি পড়েছি প্রেমে। প্রেমে পড়ার পর থেকে ওটাই আমার মনে বাজছে। আমি উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বললাম, কিন্তু তুই ঠিক কার গলায় ঝুলেছিস বলতো? মানহা মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, সেটা সারপ্রাইজ, সময় মতো পেয়ে যাবি। মানহা বেরিয়ে গেল। আমি অবাক চোখে তাকিয়ে বললাম, সবাই আমাকে সারপ্রাইজে দেয়, এখন নাকি মানহাও দেবে? মানহাকে নিয়ে খুব একটা ভাবলাম না। ছোটবেলা থেকে এর ক্রাশ খেয়ে বেড়ানোর স্বভাব আছে এরকম। বলা যায় ওর প্রধান খাবারই হচ্ছে ক্রাশ। আপুকে নিয়ে অনুষ্ঠান স্থানে গেলাম। ঠিক যা যা থাকলে হলুদের অনুষ্ঠান পূর্ণতা পায় সবটাই আছে। একটা স্টেজে আপুকে বসানো হয়েছে, ঠিক তার উল্টো দিকে আরেকটা স্টেজ, ওখানেই হবে নাচ গান। সবই পূর্ণ, অপূর্ণতা শুধু আমার বেলায়। অয়ন নেই, সে আসবে না হয়তো এখনো অফিসে। আজ বৃহস্পতিবার, অফিস থাকাটাই স্বাভাবিক। বাবা সকাল থেকে অনেক কাজ করছে। এ বয়সে এত কাজে উনি ক্লান্ত। আমি এক গ্লাস লেবুর শরবত নিয়ে বাবার হাতে দিয়ে বললাম, মামারা আছে, চাচুরা আছে, কেন সারাদিন এত কাজ করেছেন? আমাকে নিজের পাশে বসিয়ে বললেন, যাতে তোমাদের কষ্ট না হয়।
বাবার চেহারার দিকে তাকালাম, ক্লান্ত শরীরেও হাসছেন। সত্যি বাবারা মেয়েদের জীবন অনুকূলে আনতে কত কষ্টই না করে। এই কষ্টের পরিমাণ বাবা ছাড়া আর কেউ জানে না, আর বাবারা তা জানতেও দেন না। আপু স্টেজ থেকে হাতের ইশারায় আমাকে ডাকলো। চুপচাপ গিয়ে পাশে বসলাম। আপু সামনের দিকে তাকিয়ে বলল, রেগে আছিস আমার উপর? না, আমার আর কোনো রাগ নেই। কাঁদো কাঁদো সুরে আপু বলল, তবে হলুদ লাগাবি না আমাকে? একটু হলুদ আপুর হাতে লাগিয়ে একটা গোলাপ এনে খোপায় পরিয়ে দিয়ে বললাম, খোপায় থাকুক সতেজ ফুল, আপনি থাকুক সুখে।